বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের এক মাসের মাথাতেই পর্দাফাঁস তৃণমূলে। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রায় 100 জন নেতা এবং কর্মী গ্রেপ্তার হয়েছে। কলকাতা পুরসভার বর্তমান বোর্ড থেকে এখনো পর্যন্ত মোট 8 জন কাউন্সিলরকে তোলাবাজি, হুমকি এবং শ্লীলতাহানির মতন গুরুতর অভিযোগে পুলিশ হেফাজতে নিয়েছে। ধৃতদের তালিকায় রয়েছেন ওই সুদীপ পল্লে, সচিন সিং এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত থেকে মোহাম্মদ জসিমউদ্দিনরা। আবার দেখা যাচ্ছে যে একাধিক নেতার প্রাসাদের মতন বাড়ি, বিপুল সম্পত্তি, এলাহি জীবন, শিক্ষাঙ্গনকেও তারা রীতিমতো বানিয়ে ফেলেছেন নিজেদের একেবারে ভোগবিলাসের ঠেক। কিন্তু প্রশ্ন হচ্ছে, জনপ্রতিনিধি হিসেবে অর্জিত বৈধ আয়ে কি এমন জীবনযাপন সম্ভব? সাধারণ মানুষের করের টাকা, সরকারি প্রকল্প বা প্রশাসনিক প্রভাব খাটিয়ে কি গড়ে উঠেছে এই বিত্তের পাহাড়? যদি না হয় তাহলে সম্পদের উৎস সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা কোথায়? কার বা কাদের মদতে এত বিত্তশালী, প্রভাবশালী হয়ে উঠেছেন এই তৃণমূলের নেতারা? কাদের ছত্রছায়ায় জনপ্রতিনিধি থেকে এলাকার দাদা হয়ে উঠেছিলেন এই সমস্ত বাপ্পাদিত্য, জসিমউদ্দিনরা? কোন জাদু বলে দুর্নীতির পাহাড় প্রমাণ সাম্রাজ্য বানিয়ে ফেলেছিলেন এই তৃণমূলের নেতারা? আর আরও বড় প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে কারা ছিলেন এই নেতাদের রাজনৈতিক এবং প্রশাসনিক রক্ষা কবচ হয়ে? যে সম্পদ, যে প্রভাব, যে ক্ষমতার সাম্রাজ্য গড়ে উঠেছিল, তার আসল ভিত্তিটা কি ছিল? আর সেই ভিত্তি নির্মাণে কে ছিলেন নেপথ্যের কারিগর? বাপ্পাদিত্য, জসিমউদ্দিনের পরে কে? গ্রেপ্তারি থেকে বাঁচতেই কি তবে ওই দিল্লিতে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে পায়ে ধরে বাঁচার মরিয়া চেষ্টা চালাচ্ছেন কি ডায়মন্ড হারবারের সাংসদ? দিকে দিকে চোর চোর স্লোগান আর ডিম থেরাপি চলছে। ইতিহাসে তৃণমূলের জমানা কি তবে বাংলার রাজনীতির কলঙ্কিত অধ্যায় হয়ে থেকে যাবে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। 2026 বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে তৃণমূলের দলটির অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠে গেছে। আর উঠবে নাই বা কেন বলুন তো? 34 বছরের বাম শাসনের পর মানুষ বহু আশায় পরিবর্তনের সপক্ষে ভোট দিয়েছিলেন। ক্ষমতার মসনদে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল ওই তৃণমূল কংগ্রেসকে। কিন্তু তৃণমূলের নেতারা জনসেবা বাদ দিয়ে বোধহয় বাকি সব কিছুই করেছেন। বিপুল সম্পত্তির অধিকারী হয়েছেন। স্থান কাল বিবেচনা না করেই নিজেদের আমোদ প্রমোদের অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছেন। দুর্নীতির এক মহাজগৎ তৈরি করে গেছেন এই 15 বছর ধরে। স্বাভাবিকভাবেই সেই মহাজাগতিক পাপের ফল আজ ভুগতে হচ্ছে ওই তৃণমূল নেতাদের। রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই মুড়ি মুরকির মতন গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের নেতা, প্রাক্তন মন্ত্রী থেকে কর্মীরা। কলকাতা পুরসভার বর্তমান বোর্ড থেকে এখনো পর্যন্ত মোট 8 জন কাউন্সিলরকে তোলাবাজি, হুমকি এবং শ্লীলতাহানির মতন গুরুতর অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের তালিকায় রয়েছেন 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে, 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর, 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং, 42 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ কুমার শর্মা, 114 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল, 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন। গত 6 জুন রাতে গ্রেপ্তার করা হয় ওই 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। আইনজীবী পারমিতাদের অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া তদন্তে প্রথমে গ্রেপ্তার করা হয় ওই বাপ্পাদিত্য দাশগুপ্তের ঘনিষ্ঠ সহযোগী সৌরভ ঘোষকে। পরে গ্রেপ্তার হন কলকাতা পুরসভার এই 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। অভিযোগ, আইনজীবী হিসেবে চেম্বার করার জন্য ওই পারমিতাদের কাছ থেকে 20 লক্ষ টাকা দাবি করা হয়েছিল। 2021 সালের ভোট পরবর্তী সময়ে বিজেপিকে সমর্থন করার অভিযোগে তাকে এবং তার পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। তার আরও দাবি যে বাড়ির জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন কোনো বিচার মেলেনি তার।
বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে মূলত তোলাবাজি, দুর্নীতি এবং ফৌজদারি অপরাধ সংক্রান্ত একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। পাটুলি এলাকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছ থেকে একেবারে জোরপূর্বক লক্ষ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে ওই বাপ্পাদিত্যর বিরুদ্ধে। টাকা না দিলে ব্যবসা করতে বাধা দেওয়া হতো ব্যবসায়ীদের। পাশাপাশি এটাও অভিযোগ যে এলাকার কোনো নতুন বাড়ি বা বহুতল নির্মাণ করতে গেলে বড় অঙ্কের কাটমানি বা বেআইনি কমিশন দাবি করতেন ওই বাপ্পাদিত্য এবং তার ঘনিষ্ঠরা। আর সেই কাটমানির ভাগ কোথায় যেত সেটা সবার জানা। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের ভয় দেখানো, মানসিক চাপ সৃষ্টি করা এবং প্রতিবাদ করলেই মারধর করারও একাধিক অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। সাম্প্রতিক তদন্তে তার বিরুদ্ধে বেআইনি অস্ত্র সংক্রান্ত ধারাও এই মামলা রুজু করেছে পাটুলি থানার পুলিশ। তবে বাপ্পাদিত্যের কীর্তি এখানেই শেষ হচ্ছে না। গ্রেপ্তারের পর থানায় গিয়ে আরও এক মহিলা ওই বাপ্পাদিত্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি, কাউন্সিলরের ঘনিষ্ঠ এক পুলিশ আধিকারিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন তার সঙ্গে সহবাস করেছে। কাউন্সিলরের কাছে অর্থাৎ ওই বাপ্পাদিত্যর কাছে অভিযোগ জানিয়েও তিনি কোনো সাহায্য পাননি, বরং তাকে মুখ বন্ধ করে রাখার হুমকি দেওয়া হয়েছে। এদিকে বাপ্পাদিত্যের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ওই পাটুলি থানা চত্বরে ভিড় জমান বহু মানুষ। কেউ তোলাবাজি, কেউ প্রতারণা, আবার কেউ বঞ্চনার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযুক্ত ওই কাউন্সিলরকে তার বাসভবনের সামনে বাঁচানোর জন্য অতিরিক্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়। পরে আলিপুর আদালতে পেশ করা হলে আদালত ওই বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং সৌরভ ঘোষকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তারা 18 জুন পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকবেন। দেখুন, একটা সময় এই বাপ্পাদিত্য দাশগুপ্তকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বা একেবারে ডান হাত হিসেবে বিবেচনা করা হতো। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার যোগ সাজশ খতিয়ে দেখতে 2024 সালেই এই বাপ্পাদিত্যকে ইডি এবং সিবিআই দফায় দফায় জেরা করেছিল। 2023 সালের নভেম্বর মাসে সিবিআই তার বাড়িতে ম্যারাথন তল্লাশিও চালায়। সেই সময় তার বাড়ি থেকে ওই চাকরি প্রার্থীদের বায়োডাটা, অ্যাডমিট কার্ড, ব্যাংক স্টেটমেন্ট এবং আয়কর সংক্রান্ত বেশ কিছু সন্দেহজনক নথি উদ্ধার করা হয়েছিল। দেখুন, বিষয় হচ্ছে এই সমস্ত অভিযোগ কিন্তু আজকের নতুন কোনো অভিযোগ নয়। 2021 সালের ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে এলাকায় দাদাগিরি, জুলুমবাজি এবং অর্থ আদায়ের অভিযোগ বহুদিন ধরেই আসছিল। কিন্তু প্রশ্ন হলো, এতদিন কেন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি? সাধারণ মানুষ যদি সত্যি বছরের পর বছর এই ভয়, হুমকি এবং বঞ্চনার মধ্যে দিন কাটিয়ে থাকেন, তাহলে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা কি ছিল? একজন কাউন্সিলর কিভাবে এমন প্রভাবশালী হয়ে উঠলেন যে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েও মানুষ বিচার পাওয়ার আশা একেবারে হারিয়ে ফেলেছিলেন? একজন জনপ্রতিনিধি কি একা এতটা প্রভাব বিস্তার করতে পারেন, নাকি এর পেছনে ছিল বৃহত্তর রাজনৈতিক এবং প্রশাসনিক পৃষ্ঠপোষকতা? যে পৃষ্ঠপোষকতার ওপর ভর করে একের পর এক দুর্নীতি আর অপরাধের খাতায় নাম লিখিয়ে গিয়েছেন এই জসিমউদ্দিনরা। গ্রেপ্তারির আশঙ্কাতেই কি তবে এবার ওই দিল্লি পাড়ি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? হাতে পায়ে ধরে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। বাঁচতে কি পারবেন? বলবো সে কথা, তবে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বাপ্পাদিত্য দাশগুপ্ত গ্রেপ্তার হবার 24 ঘন্টার মধ্যেই 7 জুন কলেজ স্ট্রিটের বাড়ি থেকে গ্রেপ্তার কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের হেভিওয়েট তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন। সকাল থেকেই তার বাড়ির সামনে বিপুল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। দীর্ঘ প্রায় 6 ঘন্টা অপেক্ষার পর বাইরে থেকে তালা খুলে ভেতরে ঢোকে পুলিশ। জসিমউদ্দিনকে প্রথমে আটক করা হয়, পরে থানায় গ্রেপ্তার করা হয় তাকে। তবে অনেকে ডিম ছুড়বেন বলে ওই জসিমউদ্দিনের বাড়ির সামনে অপেক্ষা করছিলেন, কিন্তু বাড়ি থেকে ওই জসিমউদ্দিনকে একেবারে গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়ায় ডিম ছোড়ার সুযোগটা আর কেউ পাননি। জসিমউদ্দিনের বিরুদ্ধে পক্সো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রায় 3 বছর আগে এলাকায় এক নাবালিকাকে হেনস্থার ঘটনায় কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের কয়েকজন ঘনিষ্ঠের নাম উঠে এসেছিল। সেই নাবালিকা বর্তমানে কলেজের ছাত্রী।
অভিযোগ গত শনিবারও ফের তাকে হেনস্থা করা হয় এবং দীর্ঘদিনের পুরনো মামলা প্রত্যাহার করে নেবার জন্য রীতিমতো চাপ এবং হুমকি দেওয়া হয়। নির্যাতিতার পরিবারের অভিযোগ, মামলা না তোলার জেরেই তাদের ওপর লাগাতার চাপ সৃষ্টি করা হচ্ছিল। নির্যাতিতার মা পরিষ্কার জানিয়েছেন, ঘটনার পর থেকে গোটা পরিবারকে চরম মানসিক এবং সামাজিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এরপরে এই পরিবারের পক্ষ থেকে জোড়াসাঁকো থানায় নতুন করে অভিযোগ দায়ের করা হয়, আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে পুলিশ। অভিযোগপত্রে অপরাধমূলক ষড়যন্ত্র, ভয় দেখানো, নির্যাতিতার পরিচয় প্রকাশ, শ্লীলতাহানি এবং বেআইনি কার্যকলাপের মতন একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে। তদন্তকারীদের দাবি, শুধুমাত্র নির্যাতনের অভিযোগই নয়, অভিযোগকারীর পরিবারকে মামলা প্রত্যাহারে বাধ্য করার জন্য কোনো সংগঠিত চাপ সৃষ্টি করা হয়েছিল কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা সম্ভাব্য প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণ সংগ্রহের কাজ ইতিমধ্যেই শুরু করেছে। তদন্ত যত এগোবে এই বহু চর্চিত মামলায় ততই কিন্তু নতুন তথ্য সামনে আসবে বলেই মনে করছে ওই তদন্তকারীরা। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে যে একটি গুরুতর অভিযোগের মামলা বছরের পর বছর এভাবে ঝুলে রইল কেন? অভিযোগকারীর পরিবার কেন বারবার নিরাপত্তাহীনতার কথা বলছেন? কেন বিচার পাওয়ার পরিবর্তে তাদেরই চাপের মুখে পড়তে হলো? গণতান্ত্রিক ব্যবস্থায় একজন সাধারণ নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার কি ওই তৃণমূলের প্রভাবের কাছে বারবার পরাজিত হয়েছে? এছাড়াও আরও একটি প্রশ্ন সামনে আসছে, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে যখন এত গুরুতর অভিযোগ ওঠে তখন রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হওয়া উচিত? কারণ কোনো জনপ্রতিনিধি একা ক্ষমতার বলয় তৈরি করতে কিন্তু পারে না, সম্ভব নয়। তার পেছনে থাকে রাজনৈতিক এবং প্রশাসনিক কিংবা সামাজিক সমর্থনের একটা কাঠামো। আর সেই কাঠামো কে তৈরি করেছিলেন? কেন আজ সাধারণ মানুষকে জনরোষের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে ওই ডিম কালচার গড়ে তুলতে হলো? আর শুধু তো ওই বাপ্পাদিত্য বা জসিমউদ্দিন নন, আপনাদের জানিয়ে রাখি যে 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় তৃণমূলের নেতা ওই অনুব্রত মণ্ডল সহ 13 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাছাড়া চাকরি পাইয়ে দেওয়ার নামে বিপুল অঙ্কের কাটমানি নেওয়ার অভিযোগে সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় এবং তার স্বামী কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বাসোনিয়ার বাড়ি ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা। উঠেছে চোর চোর স্লোগান। আবার যেমন একাধিক অভিযোগে অভিযুক্ত হাওড়ার উদয়নারায়ণপুরের দাপুটে তৃণমূল নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তী পুলিশের ভয়ে লুকানোর কোথাও কোনো জায়গা না পেয়ে কোথায় লুকিয়েছিলেন জানেন? একেবারে শাড়ির আড়ালে, শাড়ির স্তূপের নিচ থেকে তাকে টেনে বের করে পুলিশ। কি অদ্ভুত দেখুন, একসময় যে তৃণমূলীদের ভয়ে পুলিশ টেবিলের নিচে লোকাতো, পালাবদলের পর সেই পুলিশের ভয়ে তৃণমূলীরা শাড়ির আড়ালে লোকাচ্ছে। আবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্য তপন মৌলিক কাটমানির টাকা ফেরত দিতে না পারার জন্য তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। আবার ওই শওকত মোল্লা গ্রেপ্তারের পর ভাঙড়ে তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলামের গ্রেপ্তারের দাবিতে রীতিমতো এলাকায় পোস্টার পড়েছে। পোস্টারগুলোতে লেখা রয়েছে, জমি মাফিয়া খয়রুলের গ্রেপ্তার চাই। অন্যদিকে আবার শ্যামপুরের আমরদহ গ্রাম পঞ্চায়েতের দাপুটে তৃণমূল নেতা সন্ন্যাসী, তার বাড়ি থেকে জব কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই উদ্ধার হয়েছে। 100 দিনের কাজে ওই নেতার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতাকে ঘিরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাকে রীতিমতো মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরানো হয়েছে, পরানো হয়েছে জুতোর মালা। খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ গিয়ে ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, আমরদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় 100 দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি করেছে ওই নেতা। সেই জনরোষ গিয়ে এবার পড়েছে ওই তৃণমূল নেতার ওপর। ফলে বুঝতেই পারছেন গত 15 বছরে সাধারণের হক মেরে কিভাবে এই তৃণমূল দলটি ক্ষমতায় টিকেছিল। আর এসব কি কোনো বড় মাথার প্রশ্রয় ছাড়া সম্ভব বলুন তো?
একে একে এখন যখন এই তৃণমূলের চুনোপুটি থেকে সৌরভ বিশ্বাস, সুজিত বসুর মতন রাঘব বোয়ালরা গ্রেপ্তার হচ্ছেন, তখন তাদের ওই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? তার সাঙ্গপাঙ্গদের এই দুর্দিনে তার টিকিটিও পাওয়া যাচ্ছে না কেন? তৃণমূলের ভরাডুবির জন্য যেখানে দলের ৯৯% মানুষই ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন, সেখানে তিনি কোনোভাবেই এই দুর্নীতি বা অপরাধ জগতের সঙ্গে জড়িত নন, এমনটা কি হতে পারে? সিআইডি নোটিশ থেকে বাঁচতে তিনি এখন দিল্লিতে বসে কি ওই গ্রেপ্তারি এড়ানোর ছক কষছেন? এই নাকি তিনি যুব নেতা? কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরেও তিনি আদৌ কি পারবেন নিজের গ্রেপ্তারিটা এড়াতে? কারণ কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। একের পর এক কেস, একের পর এক গ্রেপ্তার, আর রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের পচা ডিম হাতে নিয়ে অপেক্ষা। এটা কিন্তু তৃণমূলের জন্য একটা বড় সতর্ক বার্তা। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেকে ভবিষ্যতের মুখ বলে তুলে ধরেছিলেন, আজ তিনি কোথায়? এত অভিযোগ, এত বিস্ফোরণ, এত লজ্জাজনক কেস, কিন্তু যুব নেতার দেখা নেই। দিল্লিতে গিয়ে নাকি তবে হাতে পায়ে ধরে ওই গ্রেপ্তারি থেকে বাঁচার চেষ্টা করছেন। এতদিন যে অরাজকতার সিস্টেম চলছিল, তার খবর ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল না, নাকি সেই আসলে এই সব কিছুর মূল পাণ্ডা? কোনটা? কারণ তোলাবাজি, কাটমানির এই সমস্ত কিছুর ভাগ কোথায় যেত, তা তো আজ দিনের আলোর মতোই পরিষ্কার। দলীয় নেতাকর্মীরা যখন একের পর এক গ্রেপ্তার হচ্ছে, তখন এই অভিষেকের চুপ করে থাকাটাই কি আজ সব কিছু প্রমাণ করে দিচ্ছে? যখন নেতার পর নেতা দুর্নীতি, হেনস্থা, কাটমানির অভিযোগে জড়িয়ে পড়ছে, তখন নেতৃত্বই যদি মুখ লুকোয়, তাহলে তো দুটো কারণ হতে পারে। এক, নয় সে এই সমস্ত কিছু জানতো এই দুর্নীতির বিষয়ে, তাই আজ তার কিছুই বলার নেই। নয়তো দুই, দলীয় নেতাকর্মীদের বিপাকে ফেলে এখন দায় এড়িয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। অভিষেকের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য তা আপনারাই নির্ধারণ করবেন। তবে দিল্লি গিয়ে অভিষেক যদি নিজেকে বাঁচানোর পথ খোঁজার চেষ্টা করে কিংবা সেটিং করার চেষ্টা করে, তবে তাতে যে কোনো লাভ হবে না তা বলাই যায়। কারণ এত কিছুর পরেও যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার না হয়, তবে কিন্তু এডিটর্স ডায়েরির দরকার পড়বে না। প্রশ্ন তুলবে রাজ্যের সাধারণ মানুষই। আজ এ পর্যন্তই। নমস্কার।